ড্যাব সচিব দ্বন্দ্বের জেরে খুলনা মেডিকেলের বহির্বিভাগে বন্ধ সেবা কার্যক্রম, চরম ভোগান্তিতে রোগীরা। ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেয়েটারে ডাক্তার দেখাতে পারতেছি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। ধীর গতিতে নামছে বন্যার পানি, সীমাহীন দুর্ভোগে বানভাসীরা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ বালাই। আখাউড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক মেয়র কাজল। চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে জোর করে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চিকিৎসকদের দ্বন্দ্বের জেরে প্রায় বন্ধ হয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছে দূর দূরান্ত থেকে আগত রোগীরা। স্বজনরা জানায়, গুরুতর অসুস্থ রোগী নিয়ে বিভিন্ন জেলা থেকে হাসপাতালে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। অনেকেই অপেক্ষায় আছেন দীর্ঘ সময়। হত্যা চেষ্টা, হুমকি, দুর্নীতি সহ নানা অভিযোগ এনে গতকাল বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব প্রায় অর্ধশত চিকিৎসককে অবঞ্চিত ঘোষণা করে। এর মধ্যে দল বা সংগঠনে জড়িত নন এমন চিকিৎসকরাও আছেন। চিকিৎসকদের কালো তালিকাভুক্ত করায় সেবা দিতে অপারগতা জানায় আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিপের সদস্যরা। সাথে অন্যরাও সকাল থেকে হাসপাতালে দায়িত্ব পালন করছেন না। যে সকল চিকিৎসকের নাম ওই তালিকায় আছে তারাই কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করা হলে কাজে যোগ দিবেন তারা। এই অবস্থায় চরম সংকটে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় এই চিকিৎসা কেন্দ্রটি। আমি সুন্দরমাল থেকে আসছি, বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেয়েটারে ডাক্তার দেখাতে পারতেছি না। এখন সে ডাক্তার আসেনি তাই বলতেছে। আমি কিন্তু আসলে দাঁড়াতে পারছিলাম না, গা কাঁপতেছে, তারপরেও এই পর্যন্ত আসতে হয়েছে। তো আসলে এইটা উচিত ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। আমাদের জন্য আসলে এটা পেইনফুল। না, কিছু বলে নাই। আমি একটা রুম খুলে বসে আছি, স্যার আসেনি এই মাত্র। কেন কি কারণ এটা আমি জানি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। দর্শক, এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, 12 ঘন্টারও বেশি সময় পার হলো, আউটডোর চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা এবং অন্যান্য সেবার কি খবর? কোনো উদ্যোগ নেই ইশরাত। আমি যদি বলি একেবারে হজবরল অবস্থা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বলা হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি এখন খানিকটা অভিভাবক শূন্য। প্রথমেই যে পরিচালকের পদটি, তিনি আসলে এই ঘটনার পর গত 5 তারিখ পর তিনি অফিস করেননি। এরপর উপপরিচালক, সহকারী পরিচালক দিয়ে এটি চলছিল, সেটিও নেই এখন। এছাড়া 2 জন আরএমও ছিল, তারাও আজকে থেকে নেই। অর্থাৎ প্রশাসনের সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ এখন নেই। শুধুমাত্র অভ্যন্তরী অর্থাৎ ইনডোরে যে রোগীগুলোর আছে তারা যেভাবে ভর্তি ছিল সেইভাবে রেজিস্ট্রার অথবা অন্য ডাক্তার যারা আছে তাদের মাধ্যমে সেবা পাচ্ছেন। আমরা রয়েছি এখন আউটডোরে। সকাল থেকে আউটডোরের যে সেবাটি বন্ধ, সকালে আপনাকে বলার চেষ্টা করেছি। অর্থাৎ গতকাল প্রায় 50 ঊর্ধ্ব ডাক্তারের একটা তালিকা হয়েছে যাদের নামে অভিযোগ করা হয়েছে বিগত সময়ে যারা হত্যার চেষ্টা, বিভিন্ন অপহরণ, দুর্নীতি সহ নানান কাজের সাথে যুক্ত ছিল। ওই তালিকাটা আমরাও দেখেছি। তালিকায় এমন লোকের নামও আছে যারা এর আগের সরকারের আমলেও নিপীড়িত নির্যাতিত ছিল, তাদের নামও আছে। আবার এমন লোকের নামও আছে যারা কখনোই কোনো রাজনৈতিক সাথে জড়িত না, যারা এই পেশাটাকে বা এই সেবার ব্রত নিয়ে এই পেশায় যারা জড়িত, এমন লোককেও কিন্তু আমরা দেখেছি। সে কারণে এইটা নিয়ে একটা নানান বিষয় তৈরি হয়েছে। কিছু সময় আগে বিএনপির একটা গ্রুপ তারা এখানে এসেছিল, তারা বলার চেষ্টা করেছে যে আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি এটা করে সেটা ঠিক হবে না। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটা গ্রুপ এসেছিল, তারা বলছে আমরা তদন্ত করছি, কিভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেটি আমরা দেখতে চাই। একটু চিকিৎসকরা কি বলেছে আপনাদের আসার ব্যাপারে বলেন তো।
চিকিৎসকরা মানে আমাদের স্যার বলছে কি যে আপনারা সেখানে রুগী রেখেন না, আমরা দেখবো না, আমি কর্মবিরতি চলতেছে তো ওই কি সমস্যা আছে এত দূর জানি না, কারণ কালকে ডিউটি করে গেছি। আপনাকে ধন্যবাদ। আমরা এটুকুন জানতে পেরেছি যে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় আছে, তাদের নিরাপত্তা যত সময় পর্যন্ত নিশ্চিত করা না হবে এবং একটি কর্মপরিবেশ তৈরি না হবে তত সময় পর্যন্ত তারা কাজে যোগদান করবে না। রবির, ধন্যবাদ আপনাকে। পাল্টাপাল্টি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাসও। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত। রাতভর এভাবেই চলে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ঘটনার সূত্রপাত সোমবার। চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের। চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এরই জেরে বাধে দুপক্ষের সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাসসহ ভাঙচুর করে এবং ৩০ জনের মতন আহত করে। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত ৮০ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ভোর রাতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। জোরদার আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বন্যার পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। ছড়াচ্ছে নানান রোগবালাই, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। লক্ষ্মীপুরে ধীরগতিতে নামছে বন্যার পানি, তবে এখনও জলমগ্ন প্লাবিত ৫ উপজেলার বেশিরভাগ এলাকা। খাল বিল দখলসহ নানা কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় বানের জল নামতে সময় লাগছে। এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসীরা, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এর মধ্যে বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা, তবে খাদ্য ও সুপেয় পানির সংকট এখন রয়েছে। সেই সাথে বাড়ছে পানিবাহিত রোগ ব্যাধিও। নোয়াখালীর ৭ উপজেলা এখনও জলমগ্ন। ১.৫ লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। বানের জল নামছে ধীর গতিতে সেখানে। এখনও বাড়ি ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। বন্যার কবলে আঞ্চলিক সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জমিজমা তলিয়ে নষ্ট হয়েছে ফসলও। পানিবাহিত রোগবালাই বৃদ্ধি পেয়েছে বন্যা কবলিত এলাকায়। বন্যার দুর্গম অবস্থায় আমরা যারা এখন আছি অজপাড়া গায়ে, আমাদের তো খুব চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। খালের মধ্যে যে গাছগাছাড়া পড়ছে, ওই গাছগাছাড়াতে মানে ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, মানে পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। টান দিয়ে কি করবো আমরা? আমাদের টানের দরকার নেই, আমাদের তো দরকার হলো পানি যাওয়ার। আমাদের প্রয়োজন হলো পানিটা যাওয়ার, পানি গেলে আমরা বাঁচবো। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো লক্ষ্মীপুর থেকে। সেখানে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন। এর আগের কতগুলো খবরে আপনি জানিয়েছেন সেখানকার পানি খুব ধীর গতিতে নামছে। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা?
আসলে বন্যার পানি খুবই ধীর গতিতে নামছে, এখনো কিন্তু সেই যে আগের থেকে যেভাবে গতি ছিল এখনো সেই গতিতে নামছে, যার কারণে পানির এখনো কিন্তু উন্নতি ইঞ্চি ইঞ্চি পরিমাণ পানি কমছে, এর বেশি পানি কমতে আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাকে এখনো বর্তমানে যে লক্ষ্মীপুর জেলার যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পানির ভিতরে তলিয়ে আছে, এখন কোথাও সড়কগুলোতে সেখানে কিন্তু সড়কগুলো তলিয়ে আছে, পানিগুলো কোনোভাবে নামার কোনো এখন প্রচেষ্টা হচ্ছে না। তবে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন দুই একটি সংগঠন কিন্তু তারা চেষ্টা করছেন যে খালগুলোকে যে দখল করা আছে সেগুলিতে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু এটি সমন্বয় করে জেলা প্রশাসক এবং স্থানীয় ইউপি সদস্য যারা আছেন তাদেরকে যদি সমন্বয় করে কাজটি করে তাহলে কিন্তু দ্রুত পানিটাকে নেমে যাবে এবং এই খালগুলো সংস্কার করা যাবে। এতে এর বিকল্প কোনো কিছু দেখা যাচ্ছে না। যতই বেলা গড়িয়ে আসছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তেছে। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে মানুষগুলো রয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখন বলতেছে যে আমরা কেন্দ্রে ত্রাণ দেখতে চাই না, আমরা চাই যে আমাদের পানিগুলো যেন দ্রুত নেমে যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের পক্ষ থেকে। অন্যের কিছু দরকার নাই, শুধু ত্রাণ না দিয়ে আমাদেরকে শুধু পানিটা নেমে যাক সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা দ্রুত চাচ্ছেন এবং পানি নেমে গেলে তারা দুর্ভোগ কমবে, না হলে কিন্তু মানুষের দুর্ভোগ আরও দিন দিন বাড়তে থাকবে এবং এইতে করে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট বিকট আকার দেখা দিয়েছে, যার কারণে মানুষের একদিন হাহাকার সৃষ্টি হয়ে গেছে। তবে বন্যা কবলিত এলাকা থেকে মুক্তির জন্য মানুষের এখন শুধু বাড়তি কেটে দিলে বিভিন্ন স্থানে যে জলবদ্ধতা জলবদ্ধতা কেটে দেওয়া হলে তাহলে মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। ইসরাত আনিস, ধন্যবাদ আপনাকে। পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানায় মধু আর মঞ্জু সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। এ সময় হোটেলের সামনে কয়েকজন তাদের পথ রোধ করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। স্থানীয়দের দাবি মধু ও মঞ্জু এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল এলাকায় কায়েম করেছিলেন ট্রাস্টের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন কাজল। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ এই সাবেক মেয়র সরকার পতনের পর থেকেই পলাতক। আখাউড়ার আলোচিত এক নাম তাকজিল খলিফা কাজল। পৌরসভার সদ্য সাবেক এই মেয়র পুরো উপজেলা জুড়েই গড়ে তুলেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতা কাজলের নানা অপকর্মের খবর জানা ছিল সবার, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউই। তবে সরকার পতনের পর মুহূর্তেই ভেঙে পড়ে কাজলের সাম্রাজ্য। বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বাড়ির পেছনের পুকুর সাঁতরে পালিয়ে যান এই জনপ্রতিনিধি। 2012 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো আখাউড়া পৌরসভার মেয়র হয়ে যেন পেয়ে বসেন আলাদিনের চেরাগ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। পরিবহন, আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যান কাজল। একাধিক বাড়ি, রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ উপজেলা জুড়ে তার দখলে 2000 শতকেরও বেশি জমি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুয়া দলিল করে জমি দখল, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনার অভিযোগও রয়েছে কাজলের বিরুদ্ধে। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে, হ্যাঁ, আগুনে ফুরা টুরা সব কিছু নিচে নেওয়ার পরে তার নামে দলিলপত্র করে নিয়েছে। এরা বাংসুর কইরা তার বাহিনী দিয়া সে দখল করে নিছে এবং আমাদেরকে মিথ্যা মামলা দিয়া আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়ে সেটা আমাদেরকে সরাইছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে তা জোর করে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। 2-5টা বাড়ি করছে আগর তো ঢাকা ফ্ল্যাট কিনছে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কাজল। তিতাস নদীর বালুমহালের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। নির্বিচারে বালু তুলে কামিয়েছেন কোটি কোটি টাকা। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। চাঁদাবাজি থেকে শুরু করে দোকানপাট, জায়গা দখল, এদের প্রধান কাজ ছিল এইগুলা। ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁদপুর গ্রামে কাজলের বাংলো বাড়ি। এলাকাবাসী জানান প্রায়ই দলবল নিয়ে এখানে রাত কাটাতেন তিনি। রাত ভর চলত গান বাজনা, আনন্দ ফুর্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে হত্যার অভিযোগও আছে কাজলের বিরুদ্ধে। বিষকানি নিয়ে বাংলোটা
এটা আখাউড়ার প্রভাবশালী যে মেয়র, এই মেয়র এটা এই জায়গাটার মালিক। কালো গাড়ি দেয়া মেয়ে লোক আনছে, আইনা সারা রাত গান বাজনা করছে, মদ খাইছে। আমার জামাই এনে প্রতিবাদ করতো, এই কারণে আমার জামাইরে ষড়যন্ত্র করে আর মারাই লাইছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন কাজল। এলাকার লোকজনের অভিযোগ সেই সুবাদেই অপকর্মগুলো করেও বহাল তবিয়তেই ছিলেন সাবেক এই মেয়র। আমরা মেয়রের কাছে যাই, আনিসুল হকের কাছে যাই যে আমাদের জায়গার একটু সমস্যা, আপনারা এটা দেখে দিন। ওনারা সমাধান না করে আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি তারা দলিল করে নিয়ে নেয়। আমার জায়গার মধ্যে স্কুল করছে আইনমন্ত্রীর বাপের নামে, স্কুল করে সেটা লেখছে প্রতিষ্ঠাতা কাজল। মন্ত্রী মহোদয়ের হেমতার বইয়ে আমার নিজেরও দোকানপাট ভাঙছে। কাজলের সম্পত্তির হিসাব চেয়ে এরই মধ্যে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তাকজিল খলিফা কাজল এবং স্ত্রীর নামে আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসে কতটি দলিল হয়েছে এ বিষয়ে দুদক থেকে একটি চিঠি এসেছে তদন্তের জন্য। তদন্ত কার্য বর্তমানে চলমান রয়েছে। সরকার পতনের পর নিঃসন্তান কাজলের পাশাপাশি তার স্ত্রী সহ নিকট আত্মীয়রাও আত্মগোপনে। বিস্তর অভিযোগের বিষয়ে তাই অভিযুক্ত কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।